অনেকেই বলতো যে এই সারটা কে নিবে, এটা দিয়ে কি হয়, এটা তো কোনো উপকার হয় না। তো পরবর্তীতে এখন যখন অনেকে আমাদের গ্রামের অনেকেই ব্যবহার করেছে, আমার ফেসবুক পেজে তাদের রিভিউ আছে, গ্রামের অনেকে যারা ব্যবহার করেছে, তো তারা নিয়ে কিন্তু এখন খুব উপকৃত হয়েছে। এবং এখন প্রতি বছরই আমাদের সারে যে আলু যখন হয়, আলুর সময়টা থেকে শুরু করে আমাদের এইদিকে সবজি হয় অনেক, তো সবজিতেও কিন্তু অনেকেই নিচ্ছে। তো আগে যে নেগেটিভিটি ছিল মানুষের মধ্যে, নেতিবাচকতা, এখন আর সেটা নাই। সবাই এখন অ্যাপ্রিসিয়েট করে এবং এখন সহযোগিতাও অনেকেই করে যে না তোমরা ভালো কাজ করছো, এগিয়ে যাও, এটা বলে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে। আমার সেশন ছিল 14-15। তো পড়াশোনা শেষ করার আগেও কিছু গল্প ছিল। সেটা হচ্ছে যে আমার চারপাশে দেখতাম যে অনেকে অনেক কিছু করছে, আমারও করার কিছু তাগিদ তৈরি হয়েছিল ভেতরে, কিন্তু ওইভাবে করা হয়ে ওঠেনি। তো মাঝখানে আমরা মাশরুমের ট্রেনিং করেছিলাম 2019-এর দিকে আর কি। মাশরুমের ট্রেনিংটা করার পরে তো এই যে করোনা চলে আসে, মাস্টার্সটা শেষ হয় আমার, দেন 2020-এর মার্চে করোনাকালীন সময়ে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পরে দেখা গেছে যে কৃষিতে মানে কৃষিকে ভালোবাসতাম, কিন্তু কৃষিতে পুরোপুরি সম্পৃক্ত হব এটা আসলে ওইভাবে চিন্তা করি নাই। যেহেতু পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিসিএস দিব, বড় কিছু করব, এরকম চিন্তা আর কি, যেভাবে মানুষ ভাবে পড়াশোনা শেষ করার পর ওইভাবেই ভেবেছিলাম। কিন্তু জীবনের মোড় যে এভাবে ঘুরে যাবে এটা আসলে কখনো কল্পনাও করতে পারিনি। মার্চে যখন করোনাকালীন সময়ে চলে আসলাম, তারপর আমরা মাশরুমটা শুরু করলাম। কিছু একটা করতে হবে আর কি, এই তাগিদ থেকে। আমরা 2 বোন, আমাদের ভাই নাই, পরিবার দায়িত্ব আমাদের নিতে হবে। যেহেতু করোনাকালীন সময় কিছুই করার নাই, তো আমাদের ভেতরে কাজ করতেছে আমাদের কিছু একটা করতে হবে। সব কিছুই থেমে আছে, আমরা থেমে থাকলে চলবে না, এরকম মনে হয়েছে। তো সেই জায়গায় আমরা আমার আব্বাকে কনভিন্স করেছি। আমরা কনভিন্স করার পরে আমরা মাশরুমটা করেছিলাম 25টা ব্যাগ, একটু পাইলটিং করলাম যেহেতু ট্রেনিং করেছি। মাশরুমটা হলো খুব ভালো, কিন্তু আমরা মার্কেটে যাওয়া, হ্যাঁ, মার্কেট খুঁজে পাওয়া, দেন এটা পুঁজি খাটানো, এই সুযোগটা আমাদের ওইভাবে ছিল না, যে আমরা কতটুকু মানে প্রপার ট্রেনিংটা আমাদের ছিল না যে কোন ওয়েতে গেলে আমরা ভালো করতে পারবো এই জায়গায়। তো পরবর্তীতে কেঁচো সার নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, ভিডিও দেখলাম, সিরাজ স্যারের কিছু ভিডিও দেখলাম। দেন আমার বড় বোনকে বললাম, ও তো পোকা দেখে খুব ভয় পায়, তো বুকে বললাম যে করতে পারবি কিনা, কেন জানি ও সাহস নিয়ে বললো যে হ্যাঁ পারবো। দেন 2 বোন মিলে কেঁচো সারটা একটু শুরু করলাম, অল্প কিছু পুঁজি খাটিয়ে 8 কেজি কেঁচো এবং গোবর। যদিও আমরা মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম যে এটা যখন শুরু করব অনেক কথা বলবে মানুষ। আর কৃষিতে সম্পৃক্ত হওয়ার ব্যাপারটা কি, আমি যখন করোনাকালীন সময়ে চলে আসলাম, আমাদের তখন মানে বলতে গেলে একরকম বন্যা হয়ে গেল। মানে আমাদের বিল আছে 26 বিঘার এখানে, তো 26 বিঘা বিলে আমরা জমি পেয়েছি 24%, 100 বছরের যে ইতে পাওয়াই আর কি। তো সেই জমিতে আমার আব্বা ধান চাষ করেছিল। সেই ধান চাষ করার পরে হয়েছে কি, মানে তখন থেকে আমার ভেতরের, আগে থেকে তো কৃষি কাজ করতাম, কিন্তু ইউনিভার্সিটি থেকে এসে একদম মাঠে কাজ করা, সংকোচটাকে একদম দূরে ফেলে দিতে হয় আর কি। তো আমার ভেতরে যে জড়তা, এটাও কাটছিল না, কিন্তু বিবেকের জায়গা থেকে আমার সংকোচটা কেটে গেছে। কীরকম, আমরা যখন মানে বন্যা একরকম চলে আসছে, ধান হয়ে গেছে, পেকে গেছে, এক বুক পানি চলে আসছে। এখন ধান কাটবে আব্বা একা, লোক পায় না। লোক খুঁজলে 5,000 টাকা 24 শতক মাটি কাটার জন্য চায়। আব্বা কী করলে, একলা নেমে পড়ছে। এখন আব্বা যদি একা কাটতে যায়, ঝড় বৃষ্টিতে চলতেছে, তো দেখা গেছে যে 2 দিনেও কাজ শেষ হবে না। তখন আমি বুকে বললাম যে আব্বা তো একা কাজ করতেছে, লোক পাচ্ছে না, লজ্জা শরম করে লাভ নাই। আমরা যদি বাপকে সহযোগিতা না করতে পারি তাহলে তো হইল না, কোনো লজ্জা করা যাবে না। এইটা চিন্তা করে বড় বোনকে নিয়ে আমরা হচ্ছে কাস্তে নিয়ে নেমে পড়ছি এই 1 বুক পানিতে। তারপরে বাবার সাথে ধান কেটে, দেন ভেলাই করে ধান তুলে নিয়ে এসেও ঝড় বৃষ্টির মধ্যে সেদ্ধ করে দেন শুকাইছি আর কি। ওই তখন থেকে আমার সংকোচটা আরও বেশি কাটা শুরু করছে যে না, এখানে আসলে লজ্জার কিছু নাই। কৃষিকাজটা যারা করে, আমরা যদি নাক সিটকাই, আমরা যদি উচ্চশিক্ষিত হয়ে কৃষিটাকে নাক সিটকাই, তাহলে কৃষিটা এগোবে না। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, এই কৃষি কাজটাকে যেহেতু করতেছি, আমরা কি করলাম, কেঁচো সারটা শুরু করলাম 8 কেজি কেঁচো এবং গোবর নিয়ে আব্বাকে বললাম। আব্বা একটা ছোট শেড রেডি করে দিল 16,000 টাকা খরচ করে। দেন আমরা এটা শুরু করলাম। এরপর আব্বা আবার হয়ে গেল অ্যাক্সিডেন্ট, আমার আব্বার অ্যাক্সিডেন্ট হয়ে গেল জুনে, 2020-এর জুন মাসে আব্বার মানে খুব ভালো মতো ফ্র্যাকচার হয়ে গেল আর কি, পুরো পা ভেঙে গেল। আব্বা চলতে পারলো না, হসপিটালাইজড আব্বা। তো তখন থেকে আমাদের আসলে স্ট্রাগলটা চলতেছে। তো এর মাঝখানে যেটা ঘটলো যে আমরা 2 বোন যেহেতু করতেছি, আমাদের মনে হলো যে আমরা নিজেরা, তারপর আমরা অনেককেই দেখতাম যে অনেকেই বলতো যে আমাকে কিছু একটা করার সুযোগ করে দিও আর কি, যারা মেয়ে আছে। বিশেষ করে আমার হচ্ছে শালি ছিল, সালমা খালা,
ওর হচ্ছে 10 বছরের সংসার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে ও তো টেলারিং পারতো, মানে স্টোরিটা ওখান থেকেই শুরু হয় যে মেয়েদের জন্য আরও কিছু করতে হবে, নিজেরা তো স্ট্রাগল করতেছি। তো তারপর আমাদের মনে হচ্ছে যে যারা গ্রামে মহিলারা আছে তাদেরকে যদি একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ঘরে থেকে যদি এরা আয় করতে পারে। তো সেই জায়গায় প্রথমত শুরু করলাম সালমা খালাকে দিয়ে, তারপর আমার মামি, দুইজন মামি, আমার মামা ছিল তখন ক্যান্সার পেশেন্ট, ছোটো মামা ছিল ক্যান্সার পেশেন্ট। তো মনে হলো যে মামার এই অবস্থা, 2টা টাকা যদি কোথাও থেকে আসে তাহলে তো উপকার হয়। তো সেই জায়গায় মামাও শুরু করলো। মামা তো তারপরে বছর 2 মানে আমরা তো 20-এ শুরু করলাম, প্রায় 22-21-এর শেষের দিকে মামা মারা যায় আর কি। তো সেখানে সালমা কাজ শুরু করে আমাদের সাথে। দেন সালমা এখন কিন্তু খুব স্বাবলম্বী। সালমা প্রায় মাসে 15,000 টাকা 20,000 টাকা অনায়াসে ইনকাম করছে। তো ওকে দিয়ে শুরু করার পরে গ্রামের আরও নারীরা উদ্বুদ্ধ হলো। আমরা একটা ট্রেনিংয়ের আয়োজন করলাম, 50 জন পার্টিসিপেন্টের মধ্যে মাত্র 6 জন কেঁচো সার করতে আগ্রহী হলো আর কি। তো তাদেরকে আমরা যেটা করেছিলাম তখন সুদবিহীন আমরা ছোটো একটা ফান্ড তৈরি করেছিলাম। এখানে আমি বলে রাখি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম ভাই, আমার বড় বোন এবং বদরুল হায়দার ব্যাপারীকে চিনে থাকবেন, বাংলাদেশ ভার্মি কম্পোস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওনারা 3 জন মিলে একটা ছোটো ফান্ড ক্রিয়েট করে। ওখান থেকে আমরা এক একজনকে 5টা করে স্যানিটারি রিং এবং 1 কেজি করে কেঁচো সুদবিহীনভাবে দিই এবং ওদেরকে বলি যে তোমরা কেঁচো সার করবো, আমি বিক্রি করে দিব। দেন এই বিক্রির টাকা থেকে 1 বস্তা টাকা তোমরা রেখে দিলে, 1 বস্তা টাকা তোমরা পরিশোধ করবা সুদবিহীন, এখানে কোনো সুদ দিতে হচ্ছে না। তোমরা এই টাকা দিয়ে আমরা নতুন আরেকজনকে তৈরি করবো আর কি, নতুন যারা আগ্রহী করতে চায় তাদেরকে আমরা দিব। তো এইরকম করতে করতে আমাদের এখন প্রায় 16 জন মানে সংগঠনের সদস্য হয়ে গেছে এবং তারা কাজ করছে। এখানে কেঁচো সারের সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে, আগে গ্রামের মহিলারা গোবর বিক্রি করতে পারতো না। মোটামুটি 5 থেকে 10টা গরু হলে এই গোবরটা দেখা যায় যে একটা বড় কোয়ান্টিটি হয়, বছর শেষে ঊর্ধ্বে 2,000 টাকা 2,500 টাকা বিক্রি করে। কিন্তু 1-2টা গরুর গোবর কিন্তু নর্মালি বিক্রি হয় না, নষ্ট হয়ে যায় এটা। তো পরে যখন এরা কাজ শুরু করছে, করার পরে 2টা গরুর গোবর যেখানে সারা বছরে বিক্রি করতে পারতো না, সেখানে মিনিমাম 2,000 টাকা 2টা গরুর গোবর বিক্রি হয়, মিনিমাম। ম্যাক্সিমাম তো আছেই, আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে এখানে মাসে কমপক্ষে 5,000 টাকা ওরা ইনকাম করে। তো আমি যদি, যেটা আপনার কোনো ইনকামই আনতো না, সেইখান থেকে যদি আমি বছরে 30,000 টাকাও ইনকাম ধরি, তাও কিন্তু এটা একজন নারীর জন্য কম না। আমাদের এখানে 1 বিঘা জমি লিজ দিলে বছরে পাওয়া যায় 30,000 টাকা। সেখানে ওরা 2টা গরুর শুধু গোবর থেকে নিয়ে আসতেছে 30,000 টাকা। এটা কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলে আর কি এই জায়গাটাতে। অনেক উন্নতি হয়েছে, ছোটপলের স্কুলের লেখাপড়া খরচ, বেতন, নিজের সংসারের সচ্ছলতা, ডিপিএস চলাই, সঞ্চয় জমা করি, সব কিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলিচ্ছে। মাসে কত টাকা ইনকাম হয়? আসেই মাসে 3,000 4,000 টাকা পর্যন্ত আসে। 4 বছর হলে সারের ব্যবসা করতেছি। মাসে ইনকাম হয় 5,000 টাকা, ছেলেপেলের লেখাপড়া খরচ চলায় আর কি, টুকটাক সংসারের কাজকর্ম পাশাপাশি ওগুলোও করি।